আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তোমাদেরকে আজকের সাধারণ জ্ঞান ক্লাসে আবার স্বাগতম জানাই। এটা হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। জি ভাইয়া। ইনশাল্লাহ আমরা সাধারণ জ্ঞানের হয়তো 4টা বা 5টা ক্লাস নিব। হ্যাঁ, সর্বনিম্ন 5টা নিব, এর বেশিও নিতে পারি। কারণ হচ্ছে সাধারণ জ্ঞান মাত্র 5 মার্ক। আর 5 মার্কের জন্য তোমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে। সেজন্য সাধারণ জ্ঞান আমরা বাছাই করে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে, যে টপিকগুলো আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস খুব বেশি দীর্ঘায়িত করব না, কারণ আজকে প্রথম ক্লাস যেহেতু, সেহেতু খুব বেশি পড়াবো না তোমাদেরকে। আজকে শুধু একটু গাইডলাইন দিব কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যাডমিশন জার্নিটাকে সফল করবা সেই জন্য। তো আশা করি এখন আমি সহ 14 জন আছি আমরা। শেষ পর্যন্ত 14 জন থাকবো, একজনও লিভ নিবা না, এটা আমার তোমাদের কাছে অনুরোধ। ঠিক আছে, আজকের ক্লাসের আউটলাইন হচ্ছে প্রথমে আমার পরিচয় দিব, তারপর সাধারণ জ্ঞান সাজেশন, যেই টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসে সেগুলো। তারপর তোমাদেরকে একদম কমন উপযোগী, যেখান থেকে মোটামুটি সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং শুধু ইবিতে না অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আসে সেগুলো। তারপর বেসিক একটা ধারণা দিব যে আমরা কি পড়াবো, তোমাদেরকে কিভাবে পড়াবো। সাধারণ জ্ঞান নর্মালি গদ বাঁধা যে সিস্টেম, ওই সিস্টেমের বাইরে গিয়েও যে পড়া যায় এবং সহজে মনে রাখা যায়, এই টেকনিকগুলো নিয়ে আলোচনা করব এবং স্মার্টলি পড়াশোনা করার উপায় সম্পর্কে তোমাদেরকে কিছু আইডিয়া দিব। এখন এই যুগে আসলে স্মার্ট না হইলে তুমি আগাইতে পারবা না, সবার পিছে পড়ে থাকবা। তো সেজন্য স্মার্টলি কিভাবে পড়াশোনা করা যায় সেটা নিয়ে তোমাদেরকে আইডিয়া দিব। তারপর দুই একটা কুইজ থাকবে তোমাদের জন্য, তারপর শেষ। সো বুঝতে পারছো, ক্লাস বেশি দীর্ঘায়িত হবে না, শেষ পর্যন্ত থাকবে আশা করি। উপকার হবে শেষ পর্যন্ত থাকলে, আর না থাকলে লস করবো আর কি। এই, আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমার পরিচয় জানতে চাইছিলাম অনেকে। এই হচ্ছে আমার পরিচয়, আমার নাম হচ্ছে ফাহাদ ইবনে করিম, বাট সবাই রাফি নামে চিনে আর কি। আমি পড়াশোনা করছি হচ্ছে ডিপার্টমেন্ট অফ থিওলজি, নেজমেদ্দিন এরবাকানি ইউনিভার্সিটি, তুরস্ক। এই হচ্ছে আমার পরিচয়, ছোটখাটো পরিচয়। এর বাইরে আরেকটা পরিচয় হচ্ছে আমি ব্রিলিয়ান্স একাডেমির একজন কো ফাউন্ডার এবং তোমাদের জিকে টিচার, এবং বর্তমান সিইও হিসাবে দায়িত্ব পালন করছি ব্রিলিয়ান্স একাডেমিতে। সেই জন্য শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে যে কোনো অভিযোগ পরামর্শ থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবে। আর যে কোনো বিষয়ে প্রয়োজন হলে আমাকে মেইল করতে পারো, অথবা নাম্বার তো আছেই তোমাদের কাছে। এই আর কি। ঠিক আছে, আর আমার সম্পর্কে তো কারো আর জানার কিছু নাই নাকি? না। হুম, ওকে, থ্যাংক ইউ। তারপর দেখো, এই হচ্ছে সাধারণ জ্ঞান সাজেশন। দেখো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে মাত্র 5টা। কয়টা প্রশ্ন আসে? 5টা। 5টা, 5টা, 5 মার্ক। এর মধ্যে কোত্থেকে প্রশ্ন আসবে সেটা আসলে আল্লাহ ছাড়া, এবং যে বছর প্রশ্ন হবে ওই বছর যে প্রশ্ন করছে সে ছাড়া আসলে কেউই জানে না। এটা শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সবগুলো এরকমই হয়। তবুও বাজারে অনেক বই, গাইড, সাজেশন পাওয়া যায়। ওরা কোত্থেকে এসব করে? সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সেখান থেকে কমন টপিকগুলো তুলে আনে। সে অনুযায়ী যার এক্সপিরিয়েন্স বেশি, অথবা যে যত ভালো অ্যানালাইসিস করতে পারে, সেই হিসাবে অনেক অনেক গাইড থেকে কমন পড়ে, অনেক থেকে কমন পড়ে না। এখন কমন পড়া না পড়া এটা আসলে এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব বেশি কিছু না আর কি। কারণ তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার কমন পড়বে, ভালো করে না পড়লে কমন পড়বে না, এই হচ্ছে কথা। যেমন আমাদের প্রথম বছরে আমি লাস্ট একটা ক্লাস নিয়েছিলাম সাধারণ জ্ঞানে, ওইখানে এক পৃষ্ঠা থেকেই, এক শীট থেকেই 3টা কমন আসছে, আর বাকি 2টা আসছিল আমাদের মডেল টেস্ট থেকে। তো এখন ওই বছর আমিও জানতাম না যে এইভাবে কমন পড়ে যাবে, পড়ে গেছে, আল্লাহ সহজ করে দিছে এবং খুব ভালোভাবে একটু ইয়ে করছিলাম তাই। এবং গত বছরও 2টা প্রশ্ন কমন আসছে সাধারণ জ্ঞান, তাও সেগুলো আহ শীট থেকে একটা আসছিল, আর আরেকটা আসছিল আমরা ওই যে তোমাদেরকে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দিছিলাম যে ওইখানে জয়েন থাকবা, ওইখানে আপডেট দেই, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করি, ওইখান থেকে আসছিল। এই আর কি।
তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাধারণত সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটা থেকেই প্রশ্ন আসে মোটামুটি। বাংলাদেশের বিষয়াবলীর মধ্যে থেকে প্রশ্ন আসে, দেখো, বাংলাদেশের অবকাঠামো, ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু, জাতীয় বিষয়াবলী, গুরুত্বপূর্ণ তারিখসমূহ, নদ নদী, পাহাড় পর্বত, উপজেলা, জেলা, বিখ্যাত স্থান, প্রাচীন জনপদ, এগুলো থেকে প্রশ্ন আসে আর কি, এবং মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। আর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিভিন্ন দেশ, মহাদেশ, এইখানে যা যা লেখা আছে আর কি, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো দেখে মাথা ঘাবড়ে যাওয়ার কারণ নাই, মাথা আউলিয়ে ফেলার কোনো কারণ নাই। এগুলো থেকেও যেখান থেকে বেশি প্রশ্ন কমন আসে সেগুলো তোমাদেরকে দেখাই দিব। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, তোমাদের কাছে কি যে কোনো একটা জিকে বই আছে? না ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করো অথবা লিখো যে হ্যাঁ আছে অথবা না। ভাইয়া আমার কাছে দুবাই জি না টিকিট আছে ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, জুবাইর জিকে হইলেও হবে, হ্যাঁ খন্দকার হইলেও হবে। একটা জিকে বই তোমাদের কাছে মাস্ট থাকতেই হবে। এবার আমি যত ভালোই পড়াই বা তোমরা যত ভালোই পড়ো, একটা জিকে বই তোমাদের কাছে মাস্ট থাকতেই হবে। যাদের কাছে জিকে বই নেই, একটা বই কিনে ফেলো, জুবাইর জিকে অথবা খন্দকার জিকে, এই দুইটার একটা কিনতে পারো, অথবা মিহির জিকেও আছে, এগুলো একটা কিনতে পারো। হ্যাঁ, পুরোনো হইলেও হবে, বাট যেগুলো একটু আপডেট, যে তথ্যগুলো একটু আপডেট হয় সেই তথ্যগুলো একটু নেটে সার্চ দিয়ে দেখে নিবা। আপডেট তথ্য কোত্থেকে পাবা, কিভাবে পাবা, সেটাও আজকে দেখাই দিব, সমস্যা নাই। বাট তোমাদের কাছে ভাই, একটা এগুলা জিকে বই। হ্যাঁ, বলো। ভাই এগুলো কি ওই যে দিগন্ত সাকসেস ওই বইয়ের মধ্যে থাকে না যে কি এগুলো? দেখো, দিগন্ত সাকসেস হচ্ছে কি, এখানে আমাদের মতোই, আমরা যে তোমাদেরকে শীটগুলো দেই, ওদেরটাও এরকম। ওরাও হচ্ছে অ্যানালাইসিস করে একটা প্রশ্ন প্যাটার্ন, এই টপিক গুলো, কমন টপিক গুলো বেছে নিয়ে ওইখান থেকে কিছু প্রশ্ন দেয় ওদের গাইড গুলোতে। কিন্তু তুমি যদি ভর্তি পরীক্ষায় আসলেই ভালো করতে চাও, তাহলে তোমাকে শুধু একটু পড়লে হবে না, তোমাকে পুরো একটা জিকে বই শেষ করতে হবে অন্তত একবার হইলেও পড়ে। কারণ হচ্ছে কি, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এখন কোত্থেকে আসবে ওইটা তো আমরা জানি না, তাই না? আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা পরীক্ষা দিবা এই বছর, সব জায়গায় পরীক্ষা দেওয়ার যদি ইচ্ছে থাকে দিবা, যদি না থাকে তাহলে অন্তত আমি তোমাদেরকে সাজেস্ট করব, ইবির আগে যে গুচ্ছ পরীক্ষাটা হয়, গুচ্ছের পরীক্ষাটা দাও। পরীক্ষাটা দিলে কি হবে, তোমার প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হবে, পরীক্ষা কিভাবে দিতে হয় এটা সম্পর্কে একটা আইডিয়া হবে। এবং ভাই গুচ্ছ পরি- কি বিষয় থাকবে? হ্যাঁ, সেটাও কি ইবির মতন এরকম? মানে গুচ্ছতে কি কি বিষয় থাকবে সেটাও কি না, ইবির মতন গুচ্ছতে এরকম থাকবে না, পড়া না, হয়? গুচ্ছতে থাকবে বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান। এই তিনটা? সবচেয়ে যে উপকারটা হবে তোমাদের সেটা হচ্ছে, পরীক্ষা দিলে তোমরা তোমাদের টাইম ম্যানেজমেন্টটা করতে পারবা। পরীক্ষা হলে সবচেয়ে বেশি সমস্যা হয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সবকিছু মিলে তোমাদের একটা অভিজ্ঞতা হবে, যেটা তোমরা কাজে লাগিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে। তাই তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট এবং সাজেশন, অন্তত গুচ্ছের পরীক্ষাটা হইলেও তোমরা দাও। এই হচ্ছে কথা। তাহলে কি বললাম, তোমরা জিকে বই একটা কিনে নিবা, কিনে এটা রেগুলার একটু একটু করে পড়া শুরু করবা, কারণ তোমাদের এখনো প্রায় 7-8 মাস বাকি আছে। তো 7-8 মাসে তোমরা অনেক দূর পড়ে ফেলতে পারবা, যদি ডেইলি 5 পৃষ্ঠাও করেও পড়ো, তাইলেও দেখবা যে শেষ হয়ে গেছে বই। তো সেভাবে পড়বা আশা করি। আর এখানে আমি যে টপিকগুলো দিছি, এইখানে এই পৃষ্ঠায় যে টপিকগুলো আছে এগুলো ভালো করে পড়বা, এবং এই পৃষ্ঠায় যে টপিকগুলো আছে এগুলো আরো বেশি ভালো করে পড়বা। এগুলো হচ্ছে ভাইয়া, তোমার বিগত বছর। হ্যাঁ, বলো, কে কিছু বলবো? এই আর কি, গুচ্ছর ব্যাপারে মানে কোথায় হ্যাঁ, কিভাবে কি পরীক্ষা এটা, গুচ্ছর ব্যাপারে আর কি, কোথায় কিভাবে কি পরীক্ষা হয় এটা যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, গুচ্ছর ব্যাপারে, গুচ্ছ হচ্ছে তোমার বাংলাদেশের প্রায় 24টা না যেন, এখন মনে হয় 20টা ভার্সিটি নিয়ে একটা পরীক্ষা হয়। এখান থেকে তোমাদের সিরিয়াল অনুযায়ী, মানে তুমি যততম স্থান অর্জন করবা সেই অনুযায়ী যতগুলো সিট আছে তুমি তোমার পছন্দ মতো ভার্সিটি চয়েস দিবা। এখন তোমার পজিশন পর্যন্ত যদি ওই ভার্সিটি টানে, তাহলে তুমি ওইখান থেকে ওই ভার্সিটিতে পড়তে পারবা, চান্স পাবা আর কি। এটা আসলে তুমি ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে নিও, তাহলে বিস্তর ধারণা পাবা। আর আমি দেখি সময় পেলে আমি গ্রুপে দিয়ে দিব লিঙ্ক, কারণ এখন বিস্তারিত আলোচনা করতে গেলে ক্লাস অনেক লং হয়ে যাবে। এটা জি ভাইয়া। সম্পূর্ণ ভিন্ন একটা টপিক, তো তাই আর কি আলোচনা করতে চাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে তাহলে,
এই টপিকগুলো তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং খেয়ে ফেলবা। প্রথমে কি আছে, বাংলাদেশের অবকাঠামো। অবকাঠামো বলতে কি, বাংলাদেশের কোন জায়গায় কি আছে, বাংলাদেশের উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, তারপর হচ্ছে কুমিল্লা জেলা কোন বিভাগে, চাঁদপুর জেলা কোন বিভাগে, তারপর ইসলামিক ইউনিভার্সিটি কোন বিভাগে। এই বিষয়গুলো সবগুলো খেয়ে ফেলবা। জাতীয় বিষয়াবলী ও গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান যেমন জুলাই বিপ্লব, এগুলো এবং গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। তারপর নদ নদী, নদ নদী যেমন মনে করো যে আচ্ছা বলো তো, তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী কোনটি? জানো না কেউ? আচ্ছা, বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হাড়িয়াবাঙ্গা নদী। আর বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি, এই প্রশ্নটা আসছিল ইবিতে। নাফ। নাফ নদী, গুড। আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো, তোমরা কি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছো? না ভাই, আমাদের তো মানে প্রথম ক্লাসেই স্যারে ওই বিগত সালের প্রশ্নগুলা দেখায়। আজকে তো আমাদের প্রথম ক্লাস না, জিজ্ঞেস তো করেছে বাংলাদেশ। আমাদের, শোনো, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের দিনে তো তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কি তোমরা এই কয়দিন ইয়ে করো, প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। আমরা ক্লাস শুরু হইতে হইতে তোমরা এই কয়দিন এই কাজ করো, আপাতত আর কোনো হোমওয়ার্ক নাই। তাই না? ক্লাস তো একটু লেটই শুরু হয়েছিল ওরিয়েন্টেশন ক্লাসের পর। ওই কয়দিন তো সুযোগ দেওয়া হয়েছিল তোমাদেরকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা যাই হোক, যদি করে না থাকো তাহলে এখনই করা শুরু করে দাও। এটা মিস দিও না, কারণ প্রশ্ন অ্যানালাইসিস না করলে তুমি বুঝবা না। সবগুলো পিডিএফ তো দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। সো দেখে দেখে প্রশ্ন হ্যাঁ, অ্যানালাইসিস করো এবং একটা নোট খাতা নাও, কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এটা নোট করো। যদি আমরা দিয়ে দেই তবুও তুমি নিজে করলে ভালো হবে, করে সে অনুযায়ী পড়ো। আচ্ছা, তারপর দেখো মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত বিষয়াবলী, এটাও খুব ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জুলাই বিপ্লব এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপট বলতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগের দিন পর্যন্ত যত কিছু ঘটবে বাংলাদেশে, ওই সব প্রেক্ষাপট। তারপর মুসলমানদের পবিত্র স্থান, স্থানগুলো সম্পর্কিত তথ্য। আচ্ছা, এটা গুণ উঠছে আর কি ভুলে। স্থান বলতে কি, মসজিদে নববী, মক্কা, মদিনা, মসজিদুল আকসা। মসজিদুল আকসা এখন খুব ইম্পর্টেন্ট, কারণ জানো এখন ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, তো সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংগঠন তাদের কার্যাবলী, যেমন আন্তর্জাতিক 2-3টা সংস্থার নাম বলো তো একজন, পারবা? ওআইসি আছে, তারপরে হচ্ছে ডাব্লিউএইচও, হুম। তারপরে হচ্ছে আহ, কি জানি, ইউনিসেফ আছে, হুম। দেন দেন হচ্ছে ইউএনডিএফ আছে, হুম। গুড। তারপরে থ্যাংক ওয়ার্ল্ড ইউ। ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, থ্যাংক ইউ। গুড। হ্যাঁ, দেখো তাহলে ওইগুলো সম্পর্কে পড়বা, বিশেষ করে ইসলামী এবং মুসলিম বিশ্বের সাথে সম্পর্কিত যেসব সংগঠন আছে সেগুলো নিয়ে ভালো করে পড়বা। যেমন তুমি বললা ওআইসি, তারপর হচ্ছে আরব লীগ, তারপর উম, দক্ষিণ এশিয়ার আছে হচ্ছে আমাদের কি সার্ক, এগুলো পড়বা। সামনে যদি তোমাদের পরীক্ষা হইতে হইতে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন হচ্ছে এই সার্কটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ সার্ক তোমার প্রতিষ্ঠা করছে জিয়াউর রহমান, সেজন্য। তারপর দেখো যেসব মুসলিম দেশে যুদ্ধ হচ্ছে সেগুলো সম্পর্কিত তথ্য। এখন অনেকগুলো দেশে যুদ্ধ হচ্ছে তোমরা জানো, লিবিয়া, লেবানন, ফিলিস্তিন, তারপর কিছুদিন আগে কাতারে হামলা চালাইছে ইসরায়েল। এগুলো সম্পর্কে ধারণা রাখবা এবং পরীক্ষার আগে আপডেট তথ্যগুলো রাখবা, বিভিন্ন অ্যাওয়ার্ড এবং পুরস্কারগুলো কে পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সর্বশেষ সাম্প্রতিক সকল বিষয়াবলী। আমি যে বলছিলাম যে প্রথম বেচে মানে প্রথম বছর আমাদের একটা শীট, আমার একটা শীট থেকে 3টা কমন পড়েছে। ওই প্রশ্নগুলো 2টাই ছিল তোমার ফিলিস্তিন সম্পর্কিত এবং ওই সময়ের যুদ্ধ সম্পর্কিত তথ্য। বুঝছো? তো সেজন্য তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে এই আপডেট তথ্যগুলো ভালো করে পড়বা। আর আরেকটা বিষয় খুব খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বা, সেটা হচ্ছে আগামী বছর পরীক্ষা দিবা না তোমরা? নর্মাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় সবগুলো পরীক্ষা শেষে, বুঝছো? সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের ইবির ভর্তি পরীক্ষা হয়। তো গত বছর, মানে সরি, আগামী বছর যতগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সবগুলো ভর্তি পরীক্ষার
প্রশ্নে যতগুলো সাধারণ জ্ঞান থাকবে সবগুলো সাধারণ জ্ঞান একদম ভাজা ভাজা করে ফেলবা। এবছর গুচ্ছ থেকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে একটা একটা মোট 2টা প্রশ্ন একদম হুবহু প্রশ্ন আসছে ইবিতে। এগুলো খেয়াল রাখবা। এই হচ্ছে আমাদের মোটামুটি সাজেশন সাধারণ জ্ঞান সম্পর্কে। এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, তাই না? কোনো প্রশ্ন থাকলে জি বলবা। ভাইয়া। প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করবা। তারপর দেখো, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমরা একটু ভিন্ন রকমের পড়বো সাধারণ জ্ঞান, যাতে খুব সহজেই মনে থাকে। ঠিক আছে? কারণ সাধারণ জ্ঞান আসলে এভাবে পড়ে এতগুলো তথ্য মনে রাখা অনেক টাফ। দেখো, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। তোমাদেরকে আরেকটা কাজ দিচ্ছি আমি, সেটা হচ্ছে তোমরা একটা বাংলাদেশের মানচিত্র কিনবা এবং একটা ওয়ার্ল্ড ম্যাপ কিনবা, বিশ্ব মানচিত্র কিনবা। এগুলো যদি মনে করো যে শুধু এখনের জন্য, শুধু এখনের জন্য না, এটা তোমার সারা জীবনের জন্য। এবং সাধারণ জ্ঞান আসলে শুধুমাত্র তোমার যে পরীক্ষায় পাশ করবা সেজন্য না। সাধারণ জ্ঞান তোমার সব সময় কাজে লাগবে, যে কোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞান তোমার কাজে লাগবে। এবং তোমার সাধারণ জ্ঞান সম্পর্কে একটা নলেজ থাকা মানে তুমি একজন স্মার্ট মানুষ, একজন স্মার্ট স্টুডেন্ট তুমি। এটা মাথায় রাখবা। সেজন্য সাধারণ জ্ঞান খুব ভালো করে পড়বা। শুধু যে পরীক্ষার জন্য পড়বা সেটা না, নিজে জানার জন্য, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য পড়বা। তাহলে কি আরেকটা কি কাজ দিলাম তোমাদেরকে? প্রথম কাজ দিছি হচ্ছে একটা বই কিনবা, জিকে বই, যে কোনো জিকে বই কিনে পড়া শুরু করবা। আরেকটা হচ্ছে যে কোনো 2টা ওয়ার্ল্ড ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ কিনবা। এখন এগুলোর মধ্যে সবচেয়ে হচ্ছে প্যানাসিয়া পাবলিকেশনস আছে একটা, ওইটার ম্যাপগুলো খুবই ভালো। ওইটা আর কি ফোকাসের হয়তো, হ্যাঁ ফোকাসেরই মেবি। ওদের ম্যাপগুলো খুবই ডিটেলস থাকে আর কি ওদের ম্যাপগুলোতে। তো সেটা যদি কিনো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর কি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এ হচ্ছে বাংলাদেশের মানচিত্র। প্রথমে তোমাদেরকে বাংলাদেশ সম্পর্কে একটু ধারণা দেই। বাংলাদেশ হচ্ছে ভারতের একদম নিচে অবস্থিত। বাংলাদেশের 3 পাশে ভারত, এক পাশে হচ্ছে কক্সবাজার, আর এক পাশে নিচে দিয়ে হচ্ছে মায়ানমার। এই তথ্যগুলো মোটামুটি তোমরা সবাই জানো। হুম। আচ্ছা, তারপর দেখো, বাংলাদেশের একদম নিচের এই পাশটায় হচ্ছে চট্টগ্রাম, তার এই পাশে হচ্ছে ঢাকা, এই দিকটায় হচ্ছে সিলেট, এইটা হচ্ছে ময়মনসিংহ। ম্যাপটা একটু পুরানা তো, সেজন্য আমি ময়মনসিংহটাকে একটু রেড মার্ক করে দিছি, এটা দেখলে বুঝবা তোমরা। তারপর দেখো একদম উপরে উত্তরে, উত্তরে হচ্ছে রংপুর। মানচিত্র বোঝার একটা সূত্র আছে, সেটা হচ্ছে মানচিত্রের উপরের দিক উত্তরের দিক। মানচিত্রের উপরের দিক কোন দিক? উত্তরের দিক। উত্তর দিক। তুমি একটু একটা মানচিত্র খোলার পরে এখন বুঝতেছো না যে মানচিত্রটা কোনটা দক্ষিণ, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম। তো সেজন্য এটা বোঝার জন্য সহজ টেকনিকটা কি, মানচিত্রের উপরের দিক কোন দিক? উত্তর দিক। উত্তর দিক। মানচিত্র বোঝার সূত্রটা কি? মানচিত্রের উপরের দিক উত্তর দিক। উত্তর দিক। উপরের দিক উত্তর যদি দিক। উত্তর হয় তাহলে নিচের দিক কোন দিক? দক্ষিণ দিক। ডান পাশের দিক কোন দক্ষিণ দিক? দিক। পূর্ব দিক। বাম পাশের দিক কোন দিক? পশ্চিম দিক। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। এটা মনে করো শুধু যে ভর্তি পরীক্ষা এমন না, বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা আসে। সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরের স্থান কোনটি, অথবা জেলা কোনটি, থানা কোনটি, দক্ষিণের স্থান, জেলা, থানা কোনটি, এভাবে পূর্ব পশ্চিমের স্থান, থানা কোনটি, এই প্রশ্নগুলো আসে। তো এগুলো আসলে এমনি মনে রাখা একটু টাফ। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে বাংলাদেশের দক্ষিণের স্থান হচ্ছে সেন্ট মার্টিন, থানা হচ্ছে তেঁতুলিয়া, উত্তরের স্থান হচ্ছে বাংলাবান্ধা, তারপর থানা হচ্ছে সরি, দক্ষিণের স্থান হচ্ছে সেন্ট মার্টিন, থানা হচ্ছে টেকনাফ, উত্তরের স্থান হচ্ছে বাংলাবান্ধা, থানা হচ্ছে তেঁতুলিয়া। এভাবে যদি চারিদিকের নাম বলি বা তোমরা পড়ো একটু পরে দেখবা ভুলে যাবা। তো সেজন্য এটার জন্য একটা এই লাইন মনে রাখতে হবে তোমাদেরকে। 4টার জন্য 4টা লাইন মনে রাখবা, এনাফ। দেখো, প্রথমে উপর থেকে শুরু করি। দেখো, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। হ্যাঁ। পঞ্চগড়।
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। সর্ব উত্তরের থানা হচ্ছে তেতুলিয়া। সর্ব উত্তরের থানা কোনটি? তেঁতুলিয়া। তেতুলিয়া। এবং সর্ব উত্তরের স্থান, এই যে সর্ব উত্তরের এই স্থানটা, এটা হচ্ছে বাংলাবান্ধা। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান নাম কি? বাংলা বান্দা। এই পুরা এটা মনে রাখবো হচ্ছে উত্তরের পথে বাংলা, এই লাইনটা দিয়ে। উত্তর দিয়ে হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের স্থান। প দিয়ে হচ্ছে পঞ্চগড়, এই যে পথে, পথের প দিয়ে হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় কি সর্ব উত্তরের কি? একজন রেসপন্স করো। ভাইয়া পথে জেলা। মানে পঞ্চগড়। হ্যাঁ, জেলা, সর্ব পঞ্চগড় উত্তরের পথে। জেলা। তারপরে যে থে, পথে, এখানে তোমরা আর কি ত ধরবা, কারণ হচ্ছে ছন্দ মিলানোর জন্য পথে দিছি আর কি। তে দিয়ে হচ্ছে তেতুলিয়া। তেতুলিয়া কি সর্ব তেঁতুলিয়া। উত্তরের থানা? সর্ব উত্তরের থানা কোনটি? তেঁতুলিয়া। তেতুলিয়া। এবং সর্ব উত্তরের স্থান হচ্ছে বাংলাবান্ধা। এই যে দেখো বাংলা, এই বাংলা দিয়ে হচ্ছে বাংলাবান্ধা। তাহলে উত্তরের পথে বাংলা, এটা যদি মনে রাখো তাহলে তোমার বাংলাদেশের সর্ব উত্তরে জেলা, থানা এবং স্থানের নাম খুব সহজেই মনে থাকবে। ভাইয়া এই বুঝছো? বাংলা বান্দা এটা কি ওই বাংলা বান্দা এটা কি পঞ্চগড় জেলার মধ্যেই? হ্যাঁ, পঞ্চগড় জেলার এই তেঁতুলিয়া তো পঞ্চগড় জেলার মধ্যেই। পঞ্চগড় হচ্ছে জেলা, তেঁতুলিয়া হচ্ছে থানা, এবং বাংলাবান্ধা না। হচ্ছে স্থান। ক্লিয়ার? জি। ঠিক আছে। তারপর দেখো আমরা যদি নিচে যাই, এখানে দেখো পশ্চিমী বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান হচ্ছে মোনাকষা, থানা হচ্ছে শিবগঞ্জ, এবং জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই যে দেখো, এইটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের সর্বপশ্চিমের অবস্থিত এটা। বুঝছো? এখন এই পশ্চিম কথাটার মধ্যেই তোমার এই সবগুলো আছে। প দিয়ে হচ্ছে পশ্চিম, চ দিয়ে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এখানে মিলানোর জন্য আর কি তালিবার্ষকে আগে, সরি চকে আগে আনছি। বাট তোমরা তো জানোই যে চাঁপাইনবাবগঞ্জ একটা জেলা। এটা তো, চাঁপাইনবাবগঞ্জকে থানা জানে এরকম কেউ তো নাই এখানে, তাই না? চাঁপাইনবাবগঞ্জের জেলা, এটা সবাই জানো। তারপর তালিবর্ষ দিয়ে হচ্ছে শিবগঞ্জ, শিবগঞ্জ হচ্ছে থানা, সর্বপশ্চিমের থানা। এবং সর্বপশ্চিমের স্থান হচ্ছে মোনাকষা, যে ম দিয়ে মোনাকষা, পশ্চিমের মধ্যেই এই তোমার জেলা, থানা এবং স্থানের নাম আছে। ক্লিয়ার? জি ভাইয়া। হুম। তারপর দেখো পূর্ব পাশে যদি আসি আমরা, বাংলাদেশের সর্বপূর্বের স্থান হচ্ছে কোনটি? আখাইনঠং, এটা একটু কঠিন। আর থানা, থানা হচ্ছে থানচি, এবং জেলা হচ্ছে বান্দরবান। এটা মনে রাখবা কি দিয়ে? পূবালি, থানচির আখ খায়। দেখো, পু দিয়ে পূর্ব, বা দিয়ে হচ্ছে বান্দরবন, তারপর থানচি দিয়ে থানচি, থানচি মানে কি? থানা। আর আখ খায়, আখ তো তোমরা চিনো না, ইক্ষু আর কি, ওই জি যে অনেকে গেন্ডারি বলে, আখ বলে, আরো কত নাম আছে এটার। তো আখ দিয়ে হচ্ছে আখাইন ঠং, পূবালি থানচির আখ খায়। এটা যদি মনে রাখো তুমি, বাংলাদেশের পূর্বের জেলা, থানা এবং স্থানের নাম খুব সহজেই মনে রাখতে পারবে। তারপর দেখো দক্ষিণ, যদি আসি দক্ষিণ দিকে, দেখো দক্ষিণের বাজারের নাম টেক মার্টিন। এই যে এটা হচ্ছে সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিন। এটার থানা হচ্ছে টেকনাফ, এবং জেলা হচ্ছে কক্সবাজার। দক্ষিণ দিয়ে দক্ষিণ, বাজার দিয়ে কক্সবাজার, টেক দিয়ে টেকনাফ, মার্টিন দিয়ে সেন্ট মার্টিন। দক্ষিণের বাজারের নাম টেক মার্টিন। বাস, এই চারটা লাইন মনে রাখবা। বাংলাদেশের উপরে, নিচে, ডানে বামে যা আছে সবকিছু তোমার মনে থাকবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া ওই আখাইন ঠং ওইটা আরেকবার বলেন। আখাইনটং হচ্ছে সর্বপূর্বের স্থান, থানচি হচ্ছে সর্বপূর্বের থানা, বান্দরবন হচ্ছে সর্বপূর্বের জেলা। বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। এতটুকু পর্যন্ত তো আশা আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি? কে বলতে পারবে? এটা তিনটা হবে না? হুম। তিনটা হবে না? না, হ্যাঁ, পাঁচটি চারটি ভাইয়া। হবে। পাঁচটি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পাঁচটি। এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমিত্রি ম্যাপ। আমিত্রি ম্যাপ এগুলা পরে বিস্তারিত যখন পড়াবো তখন আলোচনা করবো। আজকে জাস্ট তোমাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি আর কি। তারপর দেখো, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর। দেখো, এই হচ্ছে 1 নং সেক্টর, 2 নং সেক্টর, 3 নং সেক্টর, 4, 5, তারপর 6, 7, 8, 9। আমি তোমাদেরকে কিন্তু আজকে জাস্ট একটা ধারণা দিয়ে যাচ্ছি যে আমরা সাধারণ জ্ঞানগুলো কিভাবে পড়বো এবং কোত্থেকে আমাদেরকে পড়তে হবে। বিস্তারিত ক্লাস কিন্তু আজকে নিচ্ছি না, এই টপিকগুলোর উপর তোমাদের বিস্তারিত ক্লাস হবে, সো চিন্তার কোনো কারণ নাই।
এছাড়াও যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়, তোমরা তো গাইড কিনবাই, সেটা কিনে পড়তে থাকো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই গ্রুপে মেসেজ দিবা, আমি রেসপন্স দেওয়ার চেষ্টা করব। যদি রেসপন্স দিতে লেট হয় আমাকে নক দিতে পারো। আচ্ছা, দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এবং এর বাহিরেও 3টা ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল। এটা হচ্ছে একদম তোমার অভিজ্ঞ যেসব আহ প্রশিক্ষিত বাহিনী আছে ওদেরকে নিয়ে পরিচালনার জন্য। সেই 3টি ফোর্স হচ্ছে জেড ফোর্স, এটার অধিনায়ক ছিলেন জিয়াউর রহমান; কে ফোর্স, এটার অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ; এস ফোর্স, এটার অধিনায়ক ছিলেন শফিউল্লাহ। তাহলে বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সাব সাব সেক্টর ছিল হচ্ছে 64টি, মহকুমা ছিল 19টি। এই যে দেখো, এই 10 নং সেক্টর হচ্ছে এখানে, এই 10 নং সেক্টর এখানে। এটা হচ্ছে কি, ম্যাপে এখানে কি দেখা যাচ্ছে? বঙ্গোপসাগর, তাই না? বাংলাদেশের নৌপথ মানে নদী, তারপর নদীপথ, তারপর সাগর পথ, এই টাইপের আরো যত জলপথ আছে সবগুলো ছিল এই 10 নং সেক্টরের অধীনে। আরেকটা বিষয় মনে রাখবা, 10 নং সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। বাকি দশ বাকি 10টা সেক্টরে কমান্ডার ছিল। তারপর দেখো, চট্টগ্রাম ছিল 1 নং সেক্টরে, রাজশাহী 7 নং, এবং তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল 8 নং সেক্টরে। তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কই? এই যে এখানে, বুঝছো? ইসলামী বিশ্ববিদ্যালয় কয় নং সেক্টরে ছিল? 8 নং। 8 নং। সুন্দরবন ছিল হচ্ছে 9 নং সেক্টরে। ক্লিয়ার? সেক্টর ধরে ধরে আমি তোমাদেরকে পরে বিস্তারিত পড়াবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো সবাই নাকি? জি ভাইয়া। হুম, ঠিক আছে। তারপর দেখো, আমরা দেখছিলাম কি, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সংস্থা এসব থেকে প্রশ্ন আসে। এই মোস্ট ইম্পর্টেন্ট একটা সংস্থা হচ্ছে ডেভেলপিং এইড। হ্যাঁ, এটা হয়তো শীঘ্রই ডেভেলপিং 9 হয়ে যেতে পারে, কারণ হচ্ছে নতুন করে একটা দেশ এখানে যোগ দিছে, সেটা হচ্ছে আজারবাইজান। কিন্তু এখনো নাম, আমি যতটুকু জানি এখনো নাম চেঞ্জ হয় নাই। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে। তো ডেভেলপিং এইড বলতে এখানে তোমার মানে উন্নয়নশীল যতগুলো দেশ আছে, যারা মনে করো যে উন্নত, দিনকে দিন উন্নত হচ্ছে, তাদেরকে নিয়ে একটা সংগঠন। এর মধ্যে আছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং তুরস্ক। বুঝছো? পরবর্তীতে এই বছরের 19শে মার্চ নবম সদস্য হিসেবে আজারবাইজান এখানে যুক্ত হয়। তো এখন এই 8টা দেশের নাম মনে রাখে একটু কষ্ট হইতে পারে তোমাদের জন্য, কিন্তু প্যারা খাওয়ার কারণ নাই। যেখানেই কষ্ট সেখানেই আমি। দেখো, এটা মনে রাখার জন্য তোমরা মনে রাখবা, ইমি ইতুর মা বাপ নাই। ই দিয়ে হচ্ছে কি ইরান, মি দিয়ে মিশর, ই দিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া, তু দিয়ে তুরস্ক, তারপর হচ্ছে তোমার মা দিয়ে হচ্ছে মালয়েশিয়া, বা দিয়ে বাংলাদেশ, প দিয়ে পাকিস্তান, নাই দিয়ে হচ্ছে নাইজেরিয়া। বুঝছো? এটা যদি মনে রাখো সবগুলো মনে রাখতে পারবা, সো চিন্তার কারণ নেই। দেখো, সম্মেলন কবে হয়েছে এটা একটু ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট এখানে, ডি8 এর বর্তমান চেয়ার হচ্ছে বর্তমান চেয়ার হচ্ছে ডক্টর ইউনূস। এটা প্রত্যেক বছর না যেন 2 বছর পর পর চেঞ্জ হয়, সেটা তোমাদেরকে যদি আপডেট আসে জানাই দিব অবশ্যই ইনশাল্লাহ। তারপর উম, এটা গঠিত হয় 1997 সালে, ঠিক ইম্পর্টেন্ট মনে রাখবা। সদর দপ্তর হচ্ছে তুরস্ক, ইস্তাম্বুল। আচ্ছা, বলো তো, উম, ইস্তাম্বুল কোন 2টি মহাদেশের মধ্যে অবস্থিত? কেউ কি বলতে পারবা? এশিয়া এবং ইউরোপের মধ্যে। গুড, চমৎকার। ইস্তাম্বুল হচ্ছে 2 মহাদেশের শহর, এশিয়া এবং ইউরোপে অবস্থিত। তারপর দেখো, মহাসচিব হচ্ছে ইসিয়াক আব্দুল কাদের ইমাম, ও মেবি নাইজেরিয়ার কোন একটা মন্ত্রী যেন। এই এতটুকু হচ্ছে সংস্থা সম্পর্কে। আপাতত আজকের ক্লাস এখানেই শেষ বলতে আলোচনা এতটুকুই ছিল। এর বাইরে তোমাদেরকে একটু পড়াশোনা কিভাবে করবা এই সম্পর্কে একটু গাইডলাইন দিব এখন। তো যতটুকু পড়াইলাম এর মধ্যে থেকে কি তোমাদের কোনো প্রশ্ন আছে?
কথা বলতে হবে। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। না ভাই। এই আপুরা, তোমাদের কারো কোনো সমস্যা আছে থাকলে মেসেজে লিখতে পারো, না থাকলে নাই লিখো মেসেজে। সবাই মনে হয় জয়েন হয়ে ঘুমিয়ে গেছে। আচ্ছা যাই হোক, স্মার্টলি কিভাবে পড়াশোনা করবা, দেখো একটা সময় বলা হতো যে হার্ডওয়ার্ক যে করে সে জীবনে অনেক কিছু করতে পারে, বড় হইতে পারে বা ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু এখন বলে যে শুধু তোমাকে হার্ড ওয়ার্ক করলে হবে না, তোমাকে স্মার্টলি ওয়ার্ক করতে হবে। তুমি যদি শুধু হার্ড ওয়ার্ক করো তাহলে তোমার এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা মনে করো কত, 80%। হুম। কিন্তু যদি স্মার্টলি ওয়ার্ক করো এবং যদি হার্ড ওয়ার্কের সাথে তুমি একটু স্মার্টলি পড়াশোনা করো, তখন সেটা তোমার সাকসেস হওয়ার সম্ভাবনা হবে তোমার 98%। বুঝছো? আর বাকি 2% মনে করো তোমার ভাগ্য। তো সেজন্য স্মার্টলি পড়াশোনা করতে হবে তোমাদেরকে, আগের মতো শুধু গদবাঁধা পড়ে যাবা, তারপর হচ্ছে মুখস্থ করে যাবা, আগের মতো পরিশ্রম করেই যাবা, কোনো লাভ হবে না। তোমাদেরকে স্মার্টলি পড়াশোনা করতে হবে। আগের মতো যদি পড়তে যাও তাহলে দেখবা যে অনেক নর্মাল জিনিসও অনেক সময় নিয়ে তোমার মুখস্থ হচ্ছে, অনেক সময় নিয়ে পড়তে হচ্ছে। সেজন্য তোমাদেরকে স্মার্টলি পড়াশোনা করতে হবে। আচ্ছা, তোমাদের এখানের মধ্যে কারা কারা এআই ইউজ করতে পারো দেখি, একটু হ্যান্ড রেজ করো তো। এআই ইউজ করতে পারো এরকম কয়জন আছো? চ্যাট জিপিটি হবে। হ্যাঁ, চ্যাট জিপিটি। হ্যান্ড রেজ করো, এখানে হ্যান্ড রেজ করা যায় তো, হ্যান্ড রেজ করো। পারো না? পারো না? আচ্ছা ঠিক আছে, অধিকাংশই পারো না এআই ইউজ করতে। দেখো, এআই আসছে কবে? আরো মনে হয় 2 বছর আগে, অথচ তোমরা 2 বছর পরে এসেও এআই ইউজ করতে পারো না। এটা খুবই কি বলে লজ্জার বিষয় এবং আরেক দিক দিয়ে বলতে গেলে এটা একটা হতাশার বিষয় যে বিশ্ব কই চলে যাচ্ছে, তোমরা এখনো এআই ইউজই করতে পারো না। দেখো, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝছো? দেখো, আমরা আগে কি করতাম, কোন একটা বিষয় কোন একটা বিষয় খুঁজতে গেলে বা না বুঝলে গুগলকে জিজ্ঞেস করতাম। হ্যাঁ, তো গুগল দেখা গেছে অনেকগুলো ওয়েবসাইট আমাদেরকে দিয়ে দিত, এখান থেকে কোনটা একদম তোমার ট্রাস্টেবল সোর্স ওইটা কিন্তু আমরা জানতাম না। যেসব ওয়েবসাইট মনে করে এসইও করা ওইগুলো আমাদের সামনে আসতো, ওইটা ফেকও হইতে পারে। কিন্তু এখন বিশেষ করে সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে। শুধু সাধারণ জ্ঞান না ভাই, তুমি এআই দিয়ে যে কোনো কিছু শিখতে পারবা। তোমার কাছে ওই সংক্রান্ত কোনো বই থাকা লাগবে না, কিছু লাগবে না। শুধু তোমার জাস্ট ওই টপিকটার নাম জানা লাগবে এবং এআই কে তুমি ভালোভাবে একটু প্রম্পট দিতে হবে আর কি। মানে এআই কে তুমি জাস্ট একটু বুঝাবা যে আমি এই বিষয়ে পড়তে চাই, এই বিষয়ে শিখতে চাই। এআই তে চ্যাট জিপিটি যে তোমার একটা অপশন আছে স্টাডি মোড, ওইটায় গিয়ে তুমি জাস্ট লিখবা, ও তোমাকে একদম হোমওয়ার্ক করার মতো করে তোমাকে বুঝিয়ে দিবে। গ্রামারের কোনো রুলস বুঝো নাই, তোমাকে একদম তোমার টেবিল করে বুঝিয়ে দিবে। না, এআই রিস্ক বলতে কি, তুমি কি করবা, তোমার যদি রিস্ক মনে হয়, তুমি ফেক একটা জিমেল দিয়ে, যে ইমেল দিয়ে তোমার পার্সোনাল কাজ করো না, সেসব ইমেল দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলবা। আর তোমার রিস্ক কখন, যখন তুমি মনে করো এই তো বিভিন্ন অনেকে তো এআই দিয়ে বিভিন্ন ফটো ক্রিয়েট করে, ইমেজ ক্রিয়েট করে, নিজের ছবিকে ওই আকাশে নিয়ে যায়, বাতাসে নিয়ে যায়, সাগরে নিয়ে যায়। তখন আর কি রিস্ক, তোমার ছবি দিচ্ছ, পার্সোনাল ইনফরমেশন দিচ্ছ, সেটা রিস্ক। বাট তুমি যদি শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে ইউজ করো তখন এটা রিস্ক না, বুঝছো? তোমার পার্সোনাল তথ্য তো ওকে দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট পড়াশোনার পারপোজ ইউজ করবে, তাইলেই হবে। আশা করি বুঝছো। তুমি যদি একে জাস্ট টপিকটার নাম বলবা আর বলবা যে আমাকে এইভাবে বুঝিয়ে দাও, বুঝাই দিবে। যদি বলো যে আমি এভাবে বুঝি নাই, আরেক রকম বুঝিয়ে দাও, আরেক রকম তোমাকে বুঝাই দিবে। বুঝছো? তো না না, এআই দিয়ে শুধু পিক এডিট করার কাজে না, এআই দিয়ে আরো অনেক কাজ আছে। এই তো বাংলাদেশের তো সমস্যা এটাই। ওই যে একটা মিমস দেখছিলাম যে সারা বিশ্বে এআই দিয়ে মানুষ
বিভিন্ন ভিডিও এডিটিং করে, গ্রাফিক্স ডিজাইন করে এবং এগুলো দিয়ে আর্ন করে। আর আমাদের দেশে হচ্ছে মানুষ এ দিয়ে ভিডিও বানায়, ভিডিওর মধ্যে বলে যে আমি মোহাম্মদ উমুক, আমাকে বানাইছে অমুক ভাই, কিন্তু আমি আসল না, আমি একজন এআই। আমাদের দেশে চলে হচ্ছে এগুলো, বুঝছো? তো এটাকে তোমাকে, সবকিছুরই মোটামুটি ভালো খারাপ দিক আছে, তো তোমাকে ভালো দিকটা গ্রহণ করতে হবে এবং প্রোডাক্টিভ ওয়েতে তোমাকে ইউজ করতে হবে এটাকে। হ্যাঁ, তাহলে এআই এর কথাটা বললাম তোমাদেরকে। আরেকটা হোমওয়ার্ক তোমাদেরকে, আজকে আমি অনেক হোমওয়ার্ক দিচ্ছি আল্লাহ। তোমরা কি করবা, প্লে স্টোরে যায় সার্চ দিবা চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যায় আচ্ছা, আর সার্চ জিপি দেওয়ার আছে। পরে চ্যাট জিপিটি ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে তোমাদের যদি মনে হয় যে আমার ইনফরমেশন ওকে কিচ্ছু দিব না, আমার রিস্ক ফিল হয়, একটা, যে জিমেল দিয়ে পার্সোনাল কোনো ইনফরমেশন আদান প্রদান করো না, ওই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবা। খোলার পরে পড়া সংক্রান্ত যে কোনো কিছু যদি জিজ্ঞেস করতে চাও ওকে, বাম পাশে দেখবা যে একটা ফটো ইমেজের আইকন আছে, ওইটা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা যে স্টাডি মোড আছে একটা লেখা, স্টাডি মোডে ক্লিক করবা। তারপর তুমি যে বিষয়ে জানতে চাচ্ছ, যা জানতে চাচ্ছ ওকে জাস্ট লিখে দিবা, দেখবা তোমাকে বিস্তারিত সব দিয়ে দিছে। বুঝছো? এটা ইংলিশ হোক, আরবি হোক, যে কোনো কিছু, গ্রামার হোক, মানে দুনিয়ার যেটাই হোক না কেন, তুমি ওকে জিজ্ঞেস করবা। নতুন কোনো তথ্য জানতে চাচ্ছ ওকে জিজ্ঞেস করো, সাথে সাথে পেয়ে যাবা। বুঝছো? সাধারণ জ্ঞান বিভিন্ন আপডেট আসে অনেক সময়। বা মনে করো তুমি জিজ্ঞেস করলা যে বাংলাদেশের উত্তরের স্থান কোনটি, দেখবো যে তোমাকে সাথে সাথে বের করাই দিছে, যে কোনো কিছু। তাহলে এ এর বিষয়টা গেল। এই কাজটা সবাই করবা কিন্তু, আশা করি। ঠিক আছে? ভাই স্টেজের মতো দেখা যাচ্ছে না চ্যাট জিপিটিতে। দেখা যাচ্ছে না কেন? দেখা যাবে। আচ্ছা, যাই হোক, এটা, আছে, স্টাডি অ্যান্ড লার্ন একটা অপশন আছে। হ্যাঁ, বাম পাশে দেখো। আচ্ছা, এখন করার দরকার নাই, বাম পাশে দেখো তোমার ইমেজের একটা আইকন আছে, ওইটা ক্লিক করলে আসবে। আচ্ছা, যাই হোক, শোনো, ক্লাস লং হয়ে যাচ্ছে। তোমাদের কাজ হচ্ছে এআই ডাউনলোড করে এআই ইন্টারফেসে গিয়ে আমাকে স্ক্রিনশট দিবা সবাই গ্রুপে আজকে, এখন ক্লাস কাটার সাথে সাথে। ঠিক আছে? এটা তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক, কিভাবে আরো অনেকগুলো হোমওয়ার্ক দিছি, এগুলোও করবা। তারপর দেখো, পড়াশোনা করো। আসলে দেখো তোমাদের পরীক্ষা অনেক দেরিতে, তো অনেক লং টাইম। তো সেজন্য দেখা গেছে যে অনেক সময় বিরক্ত চলে আসে, পড়াশোনা হয় না ঠিক মতো। তো এই জন্য তোমাদেরকে অনেকগুলো টেকনিক অবলম্বন করে পড়তে হবে। দেখো, এর মধ্যে একটা টেকনিককে বলা হয় হচ্ছে পোমোডোরো টেকনিক। এটা কি? এটা হচ্ছে, তুমি একটা নিজের সাথে নিজে পণ করবা, প্রতিজ্ঞা করবা যে আমি মনে করো আগামী 25 মিনিট বা 30 মিনিট আমি পড়বো, এর মধ্যে মোবাইলে ধরবো না, কিচ্ছু না। মোবাইল সাইলেন্ট বা ফ্লাইট মোড করে ফেলাই রাখবো আরেক জায়গায়, আমার আশেপাশেও যাতে মোবাইল না থাকে, রুমের দরজা বন্ধ করে, মানে সব রকম ডিস্ট্রাকশন থেকে দূরে থেকে তুমি একদম একটানা 25 মিনিট পড়বা। এই 25 মিনিট পড়বা মানে 25 মিনিট শুধু পড়বাই, আর কিচ্ছু না। তোমার তখন মনে হইব যে আরে এটা একটু লেখা রাখি, লেখার দরকার নাই। মনে হইব যে এটা একটু ডিকশনারি সার্চ দিই, দরকার নাই। ওই 25 মিনিট শুধু পড়বা। পড়ার পরে 5 মিনিট রেস্ট নিবা। রেস্ট নিয়ে মোবাইল ধরবা না, সাবধান। রেস্ট নিয়ে আবার 25 মিনিট পড়বা। এইভাবে যদি পড়ো, ওরে কয় মোবাইলেই তো সব পড়া, তাহলে তো বিপদ। আচ্ছা, যাই হোক, যদি মোবাইলের পড়া পড়তে হয় তখন কি করবা, তখন হচ্ছে ডাটা অফ রাখবা, ফ্লাইট মোড দিয়ে রাখবা, তখন পড়বা। এবং মানে দেখো, এখন তোমরা কিন্তু সবাই ম্যাচিউরড, এমন না যে তোমরা বাচ্চা কাচ্চা পোলাপান, পড়তে গেলে গেম খেলতে ঢুকে যাবা, এই করবা সেই করবা। তোমরা সবাই ম্যাচিউরড, তোমরা জানো তোমাদেরকে পড়তে হবে, তোমরা জানো তোমাদেরকে ভার্সিটিতে চান্স পাইতে হবে। তো সেহেতু তোমাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে। তাই মোবাইল ফ্লাইট মোড দিয়ে দিবা, যখন মোবাইলে পড়বা আর কি, ফ্লাইট মোড দিয়ে সাইলেন্ট করে একদম একটানা পড়বা সময় ধরে। 25 মিনিট পড়বা, পড়ার পরে 5 মিনিট রেস্ট নিবা, একটু হাইটে আসবা, পানি খাবা, আবার 25 মিনিট পড়বা। এভাবে তুমি বিরতি দিয়ে দিয়ে 4 বার পড়ার পরে তখন যা 20 মিনিট বা আধা ঘন্টা একটু রেস্ট নিলা, ঘুরলা গাল্লা, তখন মন চাইলে একটু ফোন ধরলে। এইভাবে যদি পড়ো, হ্যাঁ, প্রথম দিকে তোমাদের অনেক কষ্ট হবে, ইয়ে হবে, কিন্তু আস্তে দেখবা যে যখন অভ্যস্ত হয়ে যাবা, দেখবা যে তোমাদের ব্রেন অনেক শার্প হয়ে গেছে। বুঝছো? তো সেই জন্য এই টেকনিকটা খুব ভালোভাবে ফলো করে পড়বা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তারপর দেখো, আরেকটা হচ্ছে কি, অ্যাক্টিভ রিকল। এটা শুধু তোমার মানে অ্যাক্টিভ রিকল, রিকল মানে হচ্ছে কি, পুনরায় ডাকা। মানে তুমি আজকে সারাদিনে যা পড়ছো বা পড়া থেকে উঠার পরে, মনে করো হাঁটতেছো, বাজারে যাচ্ছ, তখন নিজেকে নিজে প্রশ্ন করবা যে আমি আজকে কি কি পড়লাম,
কি কি শিখলাম, কোন কোন ইনফরমেশনটা আজকে নতুন করে শিখলাম, এগুলো মাথার মধ্যে ডেকে ডেকে আনবা সব। এনে নিজে নিজে এগুলো ভাববা। দেখো, তোমাদের এখন তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময় পার করছো। ইন্টারের পরে এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তো এখন বুঝবা না। ওই তোমার পাশে সেকেন্ড টাইমার যদি কেউ থাকে তাকে জিজ্ঞেস করো, সে বুঝবে এটার গুরুত্ব কত। তোমার পাশে যদি সেকেন্ড টাইমও চান্স না হয় এরকম কোনো স্টুডেন্ট বা বন্ধু থাকে, তাকে জিজ্ঞেস করো, সে বুঝবে যে এই সময়টার গুরুত্ব কতটুকু। তোমরা দেখো, তোমরা তোমাদের জার্নি শুরু করে দিছো, পড়াশোনা শুরু করে দিছো, ইবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিছো। এখন যদি তোমরা এতদিন পড়ে এত কষ্ট করে যদি ইবিতে চান্স না পাও, তখন আসলে তোমাদের কি বলে মুখ দেখানোর মতো কোনো ওয়ে থাকবে না। বুঝছো? পাবলিক ভার্সিটি জীবনে সব না, ঠিক আছে, কিন্তু তোমরা তো প্রস্তুতি শুরু করে দিছো। তোমরা একটা স্বপ্ন দেখে সেই স্বপ্ন ধরে আগানো শুরু করেছো, সেহেতু তোমাদেরকে গন্তব্যে পৌঁছার আগে আর কোনোভাবেই থামা যাবে না। যদি থামো, এটা তোমার জন্য লজ্জার, তোমার সারা জীবনের জন্য লজ্জার, এবং তোমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে এটা তোমার জন্য লজ্জার। বুঝছো? সেজন্য তোমরা সবাই এখন বুঝবান, ম্যাচিউরড। তোমরা তোমাদের ভালো বুঝো, কি করলে তোমাদের ভালো করতে হবে সেটা বুঝো। সেহেতু তোমাদেরকে বারবার বলি, ভালো করে পড়ো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তারপর দেখবা যে বাস, এরপর একটু রিল্যাক্স। পরীক্ষা, ভর্তি পরীক্ষা দিয়ে এসে 2-3 মাস সময় পাবা, ওই 2-3 মাস ইচ্ছা মতো ঘুরো, যা মন চায় করো, তখন করো। কিন্তু এই কয়টা মাস একটু কষ্ট করো। দেখো, তোমাদের কিন্তু পড়া খুব বেশি না, একটু একটু যদি করে পড়ো এখন থেকেও, খুব ভালো করতে পারবা। কিন্তু যদি ধারাবাহিকভাবে না পড়ো তখন কষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, তারপর হচ্ছে মাইন্ড ম্যাপ একটা টিক্স আছে, সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে সাধারণ জ্ঞান একরকমের পড়াই, এটা হচ্ছে আমার স্টাইল। হ্যাঁ, নর্মালি এক একজন এক এক রকম ভাবে পড়ায়। তো আমার মনে হয়েছে যে বিগত বছরগুলোর স্টুডেন্টের ফিডব্যাক দেখে আমার মনে হয়েছে যেভাবে যদি ছন্দ আকারে পড়াই, শিক্ষার্থীরা দ্রুত মনে রাখতে পারে এবং তাদের মাথায় পড়াটা অনেকক্ষণ থাকে, দীর্ঘস্থায়ী হয়, খুব বেশি সময় দেওয়া লাগে না, তাই আমি এভাবে পড়াই। তো এক একজনের পড়ার স্টাইল এক এক রকম, বোঝার স্টাইল এক এক রকম, মুখস্থ করার স্টাইল এক এক রকম। তো এর মধ্যে একটা টিপস হচ্ছে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ মানে কি? তুমি হচ্ছে তথ্যগুলোকে, সবগুলো তথ্যকে একটা ডায়াগ্রাম আকারে সাজাবা, সাজায়া এটাকে বারবার দেখবা, ফলো করবা, বা চার্ট আকারে সাজাবা, অথবা স্টিকি নোট আছে না, ওই যে ছোট ছোট রঙিন কাগজ পাওয়া যায়, ওইগুলাতে লিখে টেবিলের সামনে রেখে দিবা। এভাবে যদি পড়ো, তাহলে হচ্ছে দেখা গেছে, মনে করো পড়া থেকে উঠতে গেছো, হঠাৎ করে কাগজে চোখ গেছে, ওই সব তথ্যটা দেখছো, ওইটা আবার তোমার রিভাইজ হয়ে গেল। তারপর ঘুমাতে যাবা, টেবিলের পাশ দিয়ে যাচ্ছ, আরেকটা নোট চোখে পড়ছে, ওইটা তোমার মাথায় ঢুকে গেল। এরকম করলে তোমার হচ্ছে কি, যখন বারবার শব্দগুলো তোমার চোখে পড়বে, তোমার এগুলো মাথায় ঢুকে যাবে খুব দ্রুত। আরেকটা হচ্ছে ফেইনম্যান টেকনিক। এটা হচ্ছে, তুমি শিখছো তো, কি করো, তোমার যদি আশেপাশে বন্ধু বান্ধব কেউ থাকে যে ও প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার জন্য, ওকে তুমি বিষয়টা বুঝাও এবং ওকে বলো যে বন্ধু তুই আমাকে একটা বিষয় বুঝাবি প্রত্যেকদিন, আমি তোকে একটা বিষয় বুঝাবো। তুমি আজকে যা পড়ছো সব কিছুর উপরে ওকে একটা, আহ, কি বলে, ওকে একটা সামারি করো, ওকে বুঝাও, যেসব বুঝানোর বিষয় আছে ওকে বুঝাও, এবং ওকে বলবা যে তুই আমাকে প্রত্যেকদিন একটা করে বুঝাবা। ঠিক আছে? এভাবে যদি করো, এটাকে বলা হচ্ছে ফেইনম্যান টেকনিক। দেখবা যে খুব, মানে অল্প পড়াতেই তোমার অনেক বেশি মনে থাকতেছে এবং অনেক বেশি তথ্য তোমার মাথায় অনেক দিন দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। তারপর দেখো, একটু আগে বলছিলাম এক একজন এক এক রকম ভাবে মনে রাখে। কেউ হচ্ছে কি শুধু ক্লাস দেখে পড়া মনে রাখতে পারে, কেউ শুনে মনে রাখতে পারে, কেউ পড়ে মনে রাখতে পারে, কেউ লিখে মনে রাখতে পারে। এই যে রিসোর্সের বৈচিত্র্য, তোমার কোনটা ভালো মনে মনে থাকে সেটা তুমি জানো। তোমার যদি শুধু ভিডিও ক্লাস দেখে মনে থাকে, তুমি ভিডিও ক্লাস বারবার দেখো। পড়ে মনে থাকলে পড়ে মনে রাখো, যেভাবে বেশি মনে থাকে সেটা রাখো। ঠিক আছে? তারপর হচ্ছে সঠিক টাইম ম্যানেজমেন্ট। দেখো, আমরা কিন্তু যদি এখন তোমাদেরকে বলি যে দেখো তুমি দিনে কয় ঘন্টা পড়ো, তোমরা হয়তো 3-4 ঘন্টা 5 ঘন্টা বলবা, কিন্তু তোমাদেরকে যদি হিসাব করে বলতে বলি, দেখবো যে 2-3 ঘন্টা হবে না। কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি, দিনের 24 ঘন্টা, 24 ঘন্টায় বুঝি তুমি মাত্র 3 ঘন্টা বা ধরো 5 ঘন্টা পড়তেছো, তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে এটা কেমনে সম্ভব? এত কম কি পড়া যায়? তোমাদের তো আরো বেশি পড়া উচিত। তখন তোমাদের মাথা ঘুরে যাবে, আরে 24 ঘন্টা, আসলেই তো 24 ঘন্টায় মাত্র আমি 3 ঘন্টা পড়ি, মাত্র 4 ঘন্টা পড়ি, এটা কোনো কথা? এরকম তোমাদের কাছেও মনে হবে। বুঝছো?
এটা হয় কেন? এটার একমাত্র কারণ হচ্ছে সঠিক টাইম ম্যানেজমেন্ট। আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। এই জন্য আমাদের 24 ঘন্টা দিনে আমরা যদি 10 ঘন্টাও ঘুমাই, এরপরে আমাদের সময় বরকত হয় না, কারণ আমরা সঠিক টাইম ম্যানেজমেন্ট করি না। এই জন্য সঠিক টাইম ম্যানেজমেন্ট করে পড়বা, বুঝছো? যেমন মুখস্থ যে বিষয়গুলো আছে সেগুলো সকালে পড়বা, সকালে ব্রেন অনেক শার্প থাকে, এটা মনে রাখবা। আর রাত্রেবেলা হচ্ছে রিভিশন দিবা বেশি ঘুমানোর আগে। কারণ কি, যখন তুমি সবগুলো সারাদিনের পড়া সবগুলো রিভিশন দিচ্ছ, তারপর যখন তুমি ঘুমাতে যাচ্ছ, তুমি শুয়ে পড়ার পর দেখবা যে তোমার মাথায় তথ্যগুলো সব আসতেছে বারবার। কিছুক্ষণ ভাবো, ভাইবা তারপর ঘুমিয়ে যাও। ঘুমানোর আগে ফোন না টিপাই ভালো আর কি, ইউজ করো না। কারণ দেখবা তুমি যদি ফোন ইউজ করো, তারপর যদি ফোনটা রেখে ঘুমাও, তোমার মাথায় ওই যে ফেসবুকে কি দেখছো, রিলসে কি দেখছো, এগুলো ঘুরবে। কিন্তু পড়াটা যদি রিভাইজ দাও, এটা তোমার মাথায় অনেকক্ষণ থাকবে, এবং ওই ওই ব্রেনটাকে ওই অবস্থায় রেখে তুমি ঘুমাচ্ছ, বুঝছো? তার মানে এটা তোমার জন্য লং লাস্টিং করবে অনেক বিষয়টা। তারপর হচ্ছে ডিস্ট্রাকশন অ্যাভয়েড করে চলা। একটু আগে বলছিলাম তোমাদেরকে ডিস্ট্রাকশন অ্যাভয়েড করে চলতে হবে। কি? মোবাইল, তারপর ইলেকট্রিক ডিভাইস, বাচ্চা কাচ্চা যারা ডিস্টার্ব করে ওদেরকে, এসব থেকে দূরে থেকে পড়বা যখন পড়বা। এই কয়টা টিপস যদি তোমরা ফলো করে পড়ো, আশা করি তোমাদের পড়াশোনা খুব সহজ হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে, এবং তোমরা খুব সহজেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ইনশাআল্লাহ। কি তোমাদের কি মনে হয়? জি ভাইয়া। জি ভাইয়া। ইনশাআল্লাহ। সবকিছু বুঝছো তো এখানে? জি। জি। তোমাদেরকে আরেকটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তাইলে আজকে অনেকগুলো কাজ দিয়ে দিয়ে ফেলছি তোমাদেরকে। দেখো, প্রথম কাজ বলছে কি, তোমরা একটা জিকে গাইড কিনবা, এটা পড়বা। ম্যাপ কিনবা দুইটা, এটা। আর এখন যে কাজটা করবা সেটা হচ্ছে কল কাটার সাথে সাথেই চ্যাট জিপিটি নামাবা, ডাউনলোড করবা। চ্যাট জিপিটি ডাউনলোড করে চ্যাট জিপিটি ইন্টারফেসে ঢুকে আমাকে স্ক্রিনশট দিবা, গ্রুপে এখনই দিবা, আমি ক্লাস শেষ করার সাথে সাথে। তারপর আরেকটা কাজ হচ্ছে, এখন তো বাংলাদেশে কয়টা বাজে? 10টা বাজে, তাই না? তো আশা করি সবাই খেয়ে ফেলছো। যদি খাওয়া দাওয়া না করো, আমাকে স্ক্রিনশট দিয়ে যে খাওয়া দাওয়া করে এসে এই যে পোমোডোরো টেকনিক, এটা সম্পর্কে ওই চ্যাট জিপিটি কে সার্চ দিবা, বলবো যে পোমোডোরো টেকনিক সম্পর্কে আমাকে বিস্তারিত বলো, এবং আমি এটা কিভাবে ইউজ করতে পারি, এটা কাজে লাগিয়ে কিভাবে ভালো করে পড়াশোনা করতে পারি, আমাকে বিস্তারিত বুঝিয়ে দাও। দেখবা যে তোমাকে একদম সুন্দর মতো বুঝিয়ে দিছে। এইভাবে এখানে যতগুলো টেকনিকের কথা আছে, সবগুলো টেকনিক চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে নিজে ভালো করে বুঝে নিবা। এর মধ্যে তোমার যেটা ভালো লাগছে সেই টেকনিকটা তুমি ফলো করবা। তারপর এটা হচ্ছে তোমাদের এখনকার হোমওয়ার্ক।